করতে হবে। ফিজিক্সে আমরা এরপরে যে পার্টটা শুরু করব, তোদের বই অনুযায়ী এরপরে কার্যক্ষমতা শক্তিটা আছে, আমরা সেইটাকে স্কিপ করে আমরা প্রথমে তাপটাকে আগে পড়বো। তারপরে আমরা কার্যক্ষমতা শক্তিটা পড়বো। তার একটা কারণ আছে, আমি আপাতত যাচ্ছি না তাতে। কেন? আমরা আগে তাপ পড়বো, তারপর শব্দ পড়বো, যেটা লাস্ট চ্যাপ্টার একদম। তারপরে আমরা কার্যক্ষমতা শক্তিটা পড়বো। এইটা আমার এই তিনটে অংশ আমাদের নতুন বাকি আছে। আর বাদ বাকি অংশগুলো হ্যাঁ, এই তিনটে অংশ তো নতুন বাকি আছে, বাদ বাকি অংশগুলো পুরোনো অংশ। সেগুলো আমরা রিভাইজ করতে করতে যাবো এটার সাথে সাথে। তাহলে আজকে আমরা যেটা শুরু করবো, প্রথমে নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে তাপ। তো সেটা থেকে শুরু করা যাক। বেশ। আচ্ছা, তাপ সম্বন্ধে আগে কিছু বেসিক কথা বলে নেওয়া দরকার, ঠিক আছে? তাপ কি এটা বুঝতে, মানে তাপ তাপ বিষয়টা, মানে তাপ বলে যে কিছু এক্সিস্ট করছে, সেটা তো মানুষ বহু আগে থেকেই বুঝতে পেরেছে। কারণ যখন থেকে মানুষ সূর্য দেখছে, তখন থেকে মানুষ বুঝতে পারছে যে সূর্যর কিছু একটা রোল আছে, যে রাত্রেবেলা ঠান্ডা লাগছে, দিনের বেলা গরম কেন লাগছে সূর্য থাকাকালীন। বা তারপরে যখন মানুষ আগুন জ্বালাতে শিখছে এবং আগুনের ধারে বুঝতে পারছে যে এখানে কিছু একটা বেশি রয়েছে অন্য জায়গায় যেটা নেই, সেইখান থেকে মানুষ তাপ সম্পর্কে একটা বেসিক আইডিয়া তো পাওয়া শুরু করছে। কিন্তু আমি অত পুরোনো জায়গায় যাচ্ছি না। আমি যেখান থেকে শুরু করতে চাইছি যে তার 1600-1700 শতাব্দী নাগাদ, যখন মানুষ তাপের সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাচ্ছে, তখন মানুষ বোঝার চেষ্টা করছে যে তাপ ব্যাপারটা এক্স্যাক্টলি কি। এবং এটাও দেখতে পাচ্ছে যে তাপ জিনিসটা একটা বস্তু থেকে আরেকটা বস্তু যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে। তখন যখন মানুষ বোঝার চেষ্টা করছে যে তাপ ব্যাপারটা এক্স্যাক্টলি কি, তখন প্রথমে মানুষের মনে হয়েছিল যে তাপ, এরকম করে বলি যে মানুষের মনে হয়েছে যে তাপ কোনো কণা বা কোনো তরল, যা এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়, অন্য বস্তুতে প্রবাহিত হয়। আজকের দিনে আমরা জানি যে আহ, এই কনসেপ্ট ঠিক না, বা আজকের দিনে তাপকে এভাবে পরিভাষিত করা হয় না। আমরা দেখবো আজকের দিনে কিভাবে তাপকে পরিভাষিত করা হয়। কিন্তু প্রথমে যখন মানুষ তাপটাকে বোঝার চেষ্টা করেছে সাইন্টিফিক ওয়েতে, তখন কিন্তু বহুদিন অব্দি মানুষের ধারণা ছিল তাপ কোনো একটা তরল, যেটা বস্তুর মধ্যে আছে, যেটা বস্তুকে গরম করছে, বা যেটা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে প্রবাহিত হচ্ছে, কোনো তাপ, কোনো কণা বা কোনো তরল। এটা আমি বলছি 1600-1700 শতাব্দী নাগাদ। এবং সেই সময় শুধু তাপ নয়, তাপ এবং তাপমাত্রা সম্পর্কে মানুষের কোনো বেসিক পার্থক্য মানুষ বুঝতে পারেনি, ঠিক আছে? তাহলে তাপ ও তাপমাত্রা, আমরা এই সমস্ত কনসেপ্ট নিয়ে কথা বলবো এরপরে, যে এদের মধ্যে পার্থক্য কি বা কিভাবে আলাদা। তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রার আরেক নাম উষ্ণতাও। মানুষ এদের মধ্যে পার্থক্য করে উঠতে পারতো না। এবং মানুষ যেটা ভাবতো যে ধর কথা কথা বলছি ঠান্ডা, বা এরকম করে বলি, এদের মধ্যে পার্থক্য করে উঠতে পারতো না। এদের মধ্যে যদি বেসিক পার্থক্য বলতে হয়, তাহলে মানে সেটা কোত্থেকে আসছে? মানে উষ্ণতাটা ইজ রিলেটেড টু, উষ্ণতা বা তাপমাত্রা, এইটা যেটার সাথে রিলেটেড সেটা হচ্ছে ঠান্ডা বা গরম। এই ব্যাপারটার সাথে উষ্ণতা বা তাপমাত্রাটা রিলেটেড। আর তাপ কিসের সাথে রিলেটেড? তাপ কিসের সাথে রিলেটেড? যা ঠান্ডা বস্তুকে গরম, বা গরম বস্তুকে ঠান্ডা করে। তাহলে এখন আমরা বুঝতে পারি যে তাপ আর তাপমাত্রা ব্যাপারটা এক না। কোনো বস্তু কতটা উষ্ণ সেটা মাপা হয়, বা কতটা ঠান্ডা সেটা মাপা হয় উষ্ণতা বা তাপমাত্রা দিয়ে। কিন্তু তাপ ব্যাপারটা তাপমাত্রার সাথে কিন্তু এক জিনিস নয়। তাপ একটা বস্তু থেকে আরেক বস্তুতে প্রবাহিত হয়।
তাপ কোনো বস্তু, কোনো ঠান্ডা বস্তুকে গরম করে বা গরম বস্তুকে ঠান্ডা করে, ঠিক আছে? কিন্তু বস্তুটা গরম কি বস্তুটা ঠান্ডা সেটা তাপের উপর নির্ভর করে না, সেটা ওই বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে? এই পার্থক্যটা মানুষ প্রথম দিকে অন্তত করে উঠতে পারেনি, ঠিক আছে? তো ধীরে ধীরে মানুষ কি বুঝতে পারলো, যে এরপরে এরপরে আরেকটু এগিয়ে যায়, যখন তাপ সম্পর্কে মানুষের আইডিয়াটা আরেকটু বাড়লো, তো এরকম করে বলতে পারি যে ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো। কি বুঝতে পারলো? তাপ, আম, মানে এই পার্থক্যর ক্ষেত্রে তাপ বুঝতে পারলো যে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়, এর ফলে তাপমাত্রা বাড়ে বা কমে। এই পার্থক্যটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো। এবং আহ, এই সংক্রান্ত, এই তাপ প্রবাহের ফলে বস্তুর মধ্যে কি পরিবর্তন হয়, তাপ প্রবাহের ফলে কি কি ঘটে, সেই সংক্রান্ত যে বিদ্যাটা, সেটা কোথায়, সেটার জন্য একটা আলাদা ব্রাঞ্চ তৈরি হলো সায়েন্সের, যেটাকে বলা হয় তাপ গতিবিদ্যা। ইংলিশে বলা হয় থার্মোডায়নামিক্স। একটু উঁচু ক্লাসে এটা পড়তে হয়। যেমন আমরা এক্ষেত্রে নিউটনস ল অফ মোশন পড়েছি, নিউটনের গতিসূত্র পড়েছি, ওইটাকে বলা হয় ডায়নামিক্স, ঠিক আছে? কেন ডায়নামিক্স বলা হয়? যে একটা বস্তু কিভাবে গতিশীল হবে, বা যদি গতিশীল থাকে কিভাবে স্থির হবে, সেই সংক্রান্ত যে বিদ্যাটা সেটাকে বলা হয় ডায়নামিক্স। তো নিউটনস ল অফ মোশন তার মধ্যে একটা উদাহরণ, মানে তার একটা অংশ আর কি, ওই ডায়নামিক্সের একটা অংশ। ঠিক তেমনি তাপ কিভাবে প্রবাহিত হয়, তাপ প্রবাহের ফলে কি কি ঘটে, কি কি পরিবর্তন ঘটে, সেই সংক্রান্ত যে বিদ্যাটা, সেই বিদ্যাটার নাম হচ্ছে তাপ গতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে যখন তাপ সম্পর্কে মানুষের একটা বেসিক আইডিয়া জন্মেছে, এবং মানুষ তার সাথে আরো যেটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে যে তাপ এক প্রকার শক্তি ছাড়া কিছু না। তাহলে শক্তির যেমন বিভিন্ন ফর্ম আছে, তোরা ছোট ক্লাসে পড়ে থাকবি যে শক্তি, শক্তি অনেকগুলো ফর্ম নিতে পারে, যান্ত্রিক শক্তি হতে পারে, রাসায়নিক শক্তি হতে পারে, আহ আলোক শক্তি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তাপও তেমনি আর এক প্রকার শক্তি। এটা মানুষ কি করে বুঝতে পেরেছে, বা এটা আরো বোঝা সহজ হয়েছে কিভাবে, যখন মানুষ দেখেছে। কারণ তার আগে মানুষ জানতো যে, যখন মনে কর তোরা ছোট ক্লাসে পড়ে থাকবি যে শক্তি সংরক্ষণ সূত্র, সেখানে বলা হয়েছিল যে শক্তি কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শক্তি কেবল এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে। ঠিক এইটা থেকেই মানুষ যখন দেখেছে যে কোনো এক প্রকার শক্তি থেকে তাপ তৈরি হচ্ছে, বা তাপ থেকে অন্য কোনো প্রকার শক্তি তৈরি হচ্ছে, তখন মানুষ বুঝতে পেরেছে যে তাহলে নিশ্চয়ই তাপও এক প্রকার শক্তি। এবং সেই জন্যই যেভাবে শক্তির একটা ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর সম্ভব, সেইভাবেই তাপ থেকে অন্য শক্তিতে এবং অন্য শক্তি থেকে তাপে রূপান্তর সম্ভব। সেখান থেকে মানুষ বুঝতে পারছে তাহলে তাপও একরকম শক্তি। তাহলে তার এরকম করে যদি বলি বোঝার উপায়, ঠিক যেমন শক্তি এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তরিত হতে পারে, তেমনি তাপ থেকেও অন্য প্রকার শক্তি এবং অন্য শক্তি থেকে তাপ শক্তিতে আহ তাপ শক্তি তৈরি হতে পারে।
তার উদাহরণ কি হতে পারে? তার উদাহরণ মানুষ কি কি দেখেছে, বা আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি কি দেখতে পাই? ধর যদি এরকম করে বলি যে আহ, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, আচ্ছা যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো কিছুর গতিশীলতা বা কোনো কিছুর স্থিতিশক্তি যেটাকে বলে, যে কোনো একটা নির্দিষ্ট অবস্থানে আছে তার জন্য তার যে শক্তি, বা কোনো একটা বস্তু গতিশীল হয়ে আছে তার জন্য তার যে শক্তি, সেটাকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি থেকে মানুষ দেখেছে যে তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে ধর, তুই হাত দুটো ঘষছিস, নিজের দু হাত ঘষছিস, ঠিক আছে? হাত ঘষলে তা গরম হয়। তা শীতকালে যখন আমরা হাত ঘষি তখন তার জন্য তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা কি করছি? আমরা কোনো কিছু একটা গতিশীল করছি, এবং সেই গতিশীল করার কারণে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে এটা একটা কিসের উদাহরণ? যে যান্ত্রিক শক্তি, যে একটা কিছুর গতিশীলতার জন্য সেখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এটা একটা শক্তি রূপান্তরের উদাহরণ, যেখানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না, তাপ শক্তিতে যাচ্ছে। ফলে তাপও তার মানে একরকম শক্তি। আর কি উদাহরণ হতে পারে? ধর রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। তার কি উদাহরণ হতে পারে? আহ ধর দহন, কোনো কিছু পোড়ানো, ঠিক আছে? তাহলে কিছু পোড়ালে তাপ উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? যে ওই বস্তুটির মধ্যে কিছু একটা শক্তি ছিল, যেটাকে বলা হচ্ছে রাসায়নিক শক্তি, ঠিক আছে? সেই রাসায়নিক শক্তিটা কি ফর্মে বেরিয়ে আসে যখন আমি ওটাকে পোড়াচ্ছি? তখন সেটা তাপ শক্তি রূপে বেরিয়ে আসছে। তাহলে এই যে কোনো কিছু পোড়ানোর ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে, এটা কিসের উদাহরণ? এটা কোনো বস্তুর ভিতরে থাকা রাসায়নিক শক্তি যখন তাপ শক্তি রূপে বেরিয়ে আসে সেটার উদাহরণ। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি একরকম শক্তি তাপে পরিণত হচ্ছে, তার মানে তাপও একরকম শক্তি তাহলে হবে। কারণ শক্তি তো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সংরক্ষণ সূত্র অনুযায়ী অন্তত। এর উল্টোটাও আমরা দেখতে পাই, যে তাপ শক্তি থেকে অন্যরকম শক্তি তৈরি হচ্ছে। যেমন ধর উদাহরণ যদি দিই, তাপ শক্তি থেকে আলোক শক্তি। এর উদাহরণ কোথায় দেখতে পাই? বৈদ্যুতিক বাল্বে। বৈদ্যুতিক বাল্বে কি হয়? একটা ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্টটার মধ্যে যখন কারেন্ট যায় সেটা গরম হয়, এবং গরম হয়ে সেখান থেকে আলো তৈরি হয়। তাহলে সেটা গরম হচ্ছে, তাই জন্য সেখান থেকে আলো তৈরি হচ্ছে। তাহলে এটা তাপ শক্তি থেকে আলোক শক্তিতে কনভার্ট হওয়ার একটা উদাহরণ, ঠিক আছে? তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট গরম হয়ে আলো বিকীর্ণ করে। আরেকটা উদাহরণ কি হতে পারে এরকম উল্টো, যেখানে তাপ শক্তি থেকে অন্য শক্তি তৈরি হচ্ছে? ধর তাপ শক্তি থেকে আহ, রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে কোথায়? তার উদাহরণ কোথাও দেখতে পাওয়া যায়? তার যে কোনো রকম রান্না যখন আমরা করছি, তখন কি হচ্ছে? আমরা একটা ধর চালকে ফোটাচ্ছি, তাহলে চাল একটা নির্দিষ্ট রাসায়নিক অবস্থায় ছিল। চালকে আমরা যখন জল দিয়ে তাপ দিচ্ছি তখন সেটা কি হচ্ছে? তখন চাল একটা অন্য রাসায়নিক অবস্থায় চলে যাচ্ছে, একটা রাসায়নিক পরিবর্তন ঘটছে চালের, যেখান থেকে চাল থেকে ভাত তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই উদাহরণ কি এরকম করে লেখা যায় যে চাল, একে তাপ দিচ্ছি, এটা ভাতে চলে যাচ্ছে, প্লাস জল অবশ্যই। তাহলে এখানে তাপ কি করছে? একটা রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে এবং একটা রাসায়নিক শক্তি যোগান দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপ শক্তি একটা অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ফলে এইগুলো দেখে মানুষের মনে একটা ক্লিয়ার ধারণা হয় যে তার মানে তাপও এক প্রকার শক্তি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা খুব দরকার, সেটা হচ্ছে, যেটা কেন হয় সেটা এক্ষুনি বোঝানো যাবে না, কিন্তু তথ্য হিসেবে এই সময় এইখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে সমস্ত শক্তি পরিশেষে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তুই যে কোনো রকম শক্তি ব্যবহার কর, অবশ্যই সেই শক্তি ধ্বংস হয় না। সেই শক্তি কিন্তু একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম থেকে আরেকটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যেতে যেতে সব শেষে সবসময় সেটা
তাপ শক্তিতেই রূপান্তরিত হবে। এটাকে যদি উদাহরণ দিয়ে বুঝতে হয়, মানে খুব খুব ভালো হয়তো উদাহরণ নয়, কিন্তু যদি উদাহরণ দিয়ে বুঝতে হয় তাহলে এরকম করে ভাবতে পারি যে ধর তুই ফ্যান চালাচ্ছিস, ঠিক আছে? তুই কি করছিস আসলে? তুই বৈদ্যুতিক শক্তি দিচ্ছিস, সেই বৈদ্যুতিক শক্তিকে ফ্যানটা ফ্যানটা ঘুরছে, গতিশীল হচ্ছে, তার মানে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হলো, ঠিক আছে? আচ্ছা ওই যান্ত্রিক শক্তি, আচ্ছা খানিকটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হলো, খানিকটা ফ্যানের ভেতর যে মোটরটা আছে সেই মোটরটা কিন্তু গরম হচ্ছে, তাহলে ওইখানে বৈদ্যুতিক শক্তি কিন্তু খানিকটা যান্ত্রিক শক্তির দিকে চলে গেল, খানিকটা তাপ শক্তি তৈরি করে ফেললো, বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এবার তখন ফ্যানটা যখন ঘুরছে, ফ্যানটা কি করছে? ফ্যানটা ঘরের তাপমাত্রাটাকে কমাচ্ছে এক অর্থে, ঠিক আছে? বা তোর গায়ের তাপমাত্রাটাকে কমাচ্ছে। কিভাবে কমাচ্ছে? তাপ শুষে নিয়ে। ফলে ওই ফ্যানের গতিশীলতার জন্য কিন্তু আবার বেসিক্যালি একটা, মানে একটা তাপ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে, বা তোর গায়ের হিটটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে ওই যান্ত্রিক শক্তিটা কিন্তু আখেরে একটা তাপ শক্তিতেই পরিণত হচ্ছে। এভাবে দেখানো যেতে পারে যে যে কোনো শক্তি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর হতে 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 ফাইনালি কিন্তু সেটা সবসময় একটা তাপ শক্তিতেই রূপান্তরিত হবে। কেন এটা হচ্ছে? কেন সব শক্তি ফাইনালি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তাপ কি তাহলে কোনো স্পেশাল কাইন্ড অফ শক্তি? কেন তাপের মানে কেন অন্য কোনো শক্তি নয়, কেন সব শক্তি ফাইনালি তাপ শক্তিতে রূপান্তর হয়? সেইটা এই মুহূর্তে বোঝানো সম্ভব না। সেটা বুঝতে হলে ওই আবার খানিকটা থার্মোডাইনামিক্স বুঝতে হবে, কিন্তু এখন আমরা তাতে যাবো না। কিন্তু তথ্য হিসেবে এটা জেনে রাখ আপাতত যে সমস্ত শক্তি কিন্তু সব শেষে তাপ শক্তিতেই রূপান্তরিত হবে, হয়। আচ্ছা বল, এই অবধি পড়াতে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, কি বুঝলি রুদ্র, বল দেখি। এখানে অনেকগুলো তাপ শক্তির কথা বলা হয়েছে, ঠিক আছে। যেরকম যান্ত্রিক তাপ শক্তি, রাসায়নিক তাপ শক্তি এবং তাপ শক্তি এবং আংশিক তাপ শক্তি। না, আংশিক না। ও আলোকিত তাপ শক্তি আর রাসায়নিক তাপ শক্তি, তাদের উদাহরণ দেওয়া হয়েছে। হুম। এবং বোঝানো হয়েছে আগেকার মানুষেরা যা তাপ শক্তিকে একটা কণা বা হিসেব ভাবতো, ঠিক আছে। এখন তাপ শক্তি একটা শক্তি হিসেবে ভাবে, হ্যাঁ ভাবে। এবং আহ, ভাব আর একটা কিছু উদাহরণ দিল না, চাল আর যোগ বা জলের সাথে তাপ মিশ্রণ করলে ভাত হয় ওটা। আর লাস্ট লাইনটা হলো তাপ শক্তি একটা কি বলে, দাঁড়া ভুলে গেলাম। আর তোকে মুখস্থকে বলতে বলেছে, তোকে তো আমি বলিনি যে কি কি বললাম মুখস্থ বল। আমি বললাম কি বুঝলি সেটা বল। তুই তো যা যা বললি তাতে তো বোঝার কিছু দেখলাম না, আমি তো দেখলাম যে তুই মুখস্থ বলার চেষ্টা করছিস। তুই কি বুঝলি? আমি বুঝেছি ওই যে তাপ শক্তি কিভাবে ব্যবহৃত মানে ইসে হয়, ঠিক আছে। তাপ শক্তি আর ওই যে যেগুলো যান্ত্রিক তাপ শক্তি এগুলো দিয়েছিলে, ওগুলো কি যান্ত্রিক কি তাপ শক্তির ব্যাপার কি? মানে একটু বোঝা, যান্ত্রিক তাপ শক্তি কি যান্ত্রিক কি? থেকে তাপ শক্তি, আচ্ছা, ওটার বল। সবগুলো বুঝেছি। মানে বুঝেছি, কিন্তু এখন পর পর কি লিখেছিল সেটা মনে নেই। বেশ, তাই তাই। ভালো করে, ভালো করে একটু পড়বি, একটুখানি ভালো করে পড়বি এবং শুনবি, মানে কতটা বুঝতে পারছি আমার একটু সন্দেহ হচ্ছে কিন্তু। আমরা বোঝানোর চেষ্টা করলাম যে তাপ কি করে বোঝা যায়, তাপ একরকম শক্তি, তার কারণ শক্তি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর হয়। সেরকম উদাহরণ দিয়ে আমরা দেখালাম যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি তৈরি হয়, আবার তাপ থেকে আলোক শক্তি তৈরি হয়। তাহলে যেহেতু যে কোনো রকম শক্তি তাপে কনভার্ট হতে পারে, আবার তাপ থেকে অন্য প্রকার শক্তি তৈরি হতে পারে, তাহলে তাপও একরকম শক্তি। এই কনসেপ্টটা এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করছিলাম একটা দুটো উদাহরণ দিয়ে। এবার বোঝা গেছে কি? হ্যাঁ, বেশ। আচ্ছা, তাহলে এবার যদি আমরা বুঝতে হয় যে তাপের একটা মডার্ন ডেফিনেশন আমাদের বানাতে হয়, যেটা তুলনামূলক সোজা, সহজ সহজ এবং সরল, তাহলে সেই ডেফিনেশনটা আমরা কিভাবে দেবো, ঠিক আছে? তাহলে তাপকে এইভাবে ডিফাইন করা যেতে পারে, এভাবে তাপের ডেফিনেশন দেওয়া যেতে পারে যে যে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তুর উষ্ণতা পরিবর্তিত হয়। এরপরে বলি যে গ্রহণ বা বর্জন করলে, গ্রহণ বা বর্জন করলে বস্তুর উষ্ণতা পরিবর্তিত হয়, ঠিক আছে? এরকম করে বলি যে গ্রহণ করলে উষ্ণতা বাড়ে,
বর্জন করলে উষ্ণতা কমে। তাহলে তাপ, যদি খুব সরল ডেফিনেশন দিতে হয়, যে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তুর উষ্ণতা পরিবর্তিত হয়, গ্রহণ করলে উষ্ণতা বাড়ে, বর্জন করলে উষ্ণতা কমে। প্রথম কথা, আমরা এখানে উষ্ণতা কি সেটাই এখনো ডিফাইন করিনি, আমরা আসবো সেটাতে উষ্ণতা কি জিনিস। বাট বেসিক তাপের ডেফিনেশন বললে এটা বলা যায় যে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ বা বর্জন করলে বস্তুর উষ্ণতা পরিবর্তিত হয়। কিন্তু সবসময় তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তুর উষ্ণতা পরিবর্তিত নাও হতে পারে। তাহলে এই ডেফিনেশন আমরা একটা জিনিস বাদ দিচ্ছি। কখন তাপ প্রয়োগ করলে বা তাপ বর্জন করলে বস্তুর উষ্ণতা পরিবর্তন না হতে পারে? যখন বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তন বলতে কি বলতে চাইছি? যখন কোনো কঠিন বস্তু তরলে পরিণত হচ্ছে, বা কোনো তরল বস্তু বাষ্পে পরিণত হচ্ছে, বা উল্টোটা কোনো বাষ্পীভূত জিনিস তরলে পরিণত হচ্ছে, বা কোনো তরল কঠিনে পরিণত হচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে অবস্থার পরিবর্তন। তাপ প্রয়োগে অনেক সময় অবস্থার পরিবর্তন হতে পারে। আমি তাপ দিচ্ছি, বরফটা গলে জল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখবো যে উষ্ণতার পরিবর্তন হবে না। এটা আমরা ডিটেলে পড়বো, অবস্থার পরিবর্তনের পার্টটা। তাহলে তাপ প্রয়োগে সবসময় উষ্ণতা পরিবর্তিত হবে এমন নয়, উষ্ণতা না পরিবর্তন হয়, অবস্থারও পরিবর্তন করতে পারে। তাহলে এই এই সংজ্ঞায় আমরা একটা জিনিস জুড়বো, যে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ বা বর্জন করলে বস্তুর উষ্ণতা পরিবর্তিত হয়, অথবা অবস্থা পরিবর্তিত হয়। অবস্থা বলতে কি বলতে চাইছি? কঠিন বা তরল বা গ্যাস, কোনটা? অবস্থা পরিবর্তিত হয়। গ্রহণ করলে উষ্ণতা বাড়ে বা অবস্থার পরিবর্তন ঘটে, আর বর্জন করলে একই রকম ভাবে উষ্ণতা কমে বা অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে তাপ প্রয়োগে সবসময় উষ্ণতার পরিবর্তন ঘটবে এমন নয়, তাপ প্রয়োগে উষ্ণতা পরিবর্তন ঘটতে পারে বা অবস্থারও পরিবর্তন ঘটতে পারে। এই যে, যে ধরনের তাপ, যে ক্ষেত্রে, এরকম করে যদি বলি, যে যে ক্ষেত্রে তাপ প্রয়োগে বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে, পরিবর্তন মানে দুরকম হতে পারে, বাড়তেও পারে কমতে পারে, সেই ক্ষেত্রে বা সেই তাপকে বোধগম্য তাপ বলে। আর যে ক্ষেত্রে তাপ প্রয়োগে বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে না, কেবল অবস্থার পরিবর্তন ঘটে, তাকে লীন তাপ বলে। লীন তাপ বলে। তাহলে দুটো দেখলাম আমরা, দুটো ঘটনা ঘটতে পারে তাপ প্রয়োগে। বস্তুর উষ্ণতার পরিবর্তন করতে পারে, বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে। দু ধরনের ক্ষেত্রে তাপকে দুটো নাম আছে, একটা বলে বোধগম্য তাপ, একটা বলে লীন তাপ। এই লীন তাপ সম্পর্কে ডিটেলে আমরা, মানে তাদের দুটো তাপ সম্পর্কে আমরা ডিটেলের পরে পড়বো। আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন জাস্ট এই মুহূর্তে দিচ্ছি। আচ্ছা, তাহলে তাপের এই ডেফিনেশনটা বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। হুম। বেশ। তাহলে তাপের একটা বেসিক ডেফিনেশন আমরা বাদ দিয়ে পেরেছি। এরপরে আমরা যেটা পড়বো, যে ওই আবার উষ্ণতার কনসেপ্ট আমরা বাদ দিয়ে গেলাম। তো উষ্ণতার কনসেপ্টটা যদি আমরা পড়ি, যে এরকম করে বলি যে তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে উষ্ণতাকে কিভাবে ডিফাইন করতে পারি? আচ্ছা, তাহলে তাপ আমরা কি দেখলাম? তাপ এক প্রকার শক্তি, ঠিক আছে। উষ্ণতা কিন্তু কোনো শক্তি নয়। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা যাই বলিস, একটি ধর্ম যার মান ঠিক করে দেয় তাপ কোন দিকে প্রবাহিত হবে।
তাপ সর্বদা, বা এরকম করে বলি, তাপ স্বতঃস্ফূর্ত ভাবে সর্বদা উচ্চ উষ্ণতার বস্তু থেকে, উচ্চ উষ্ণতার বস্তু, বা এরকম করে সেটাকে বলতে পারিস গরম বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে, বস্তুতে, বা ঠান্ডা বস্তু এটাকে বলতে পারিস, প্রবাহিত হয়। তাহলে তাপ এক প্রকার শক্তি, আর উষ্ণতা একটা ধর্ম, যার মান ঠিক করবে যে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, কোন বস্তু থেকে কোন বস্তু প্রবাহিত হবে। আর কি বললাম, তাপ স্বতঃস্ফূর্তভাবে সব সময় সর্বদা উচ্চ উষ্ণতার বস্তু, বেশি তাপমাত্রার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তু, বা কম তাপমাত্রার বস্তু, ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। তাহলে এইটা হচ্ছে তাপের ডেফিনেশন, এটা হচ্ছে তাপমাত্রার ডেফিনেশন। বোঝা গেছে? হুম। হ্যাঁ। বেশ। আহ, তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেন স্পর্শ করলে কোনো বস্তু ঠান্ডা, আবার কোনো বস্তু গরম লাগে, গরম মনে হয়। তাহলে কেন, এবার বলতে চেষ্টা করি যে কেন কোনো বস্তুকে আমরা স্পর্শ করলে কোনো কোনো ধরনের বস্তু ঠান্ডা, কোনো ধরনের বস্তু গরম লাগে, ঠিক আছে? কি হয় বেসিক্যালি, মেকানিজমটা কি হয়? যখন কোনো বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা, বারবার করে বলছি তাপমাত্রা আর উষ্ণতা কিন্তু একই জিনিস, তাপ আলাদা জিনিস। যখন কোনো বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা আমাদের দেহের উষ্ণতার চেয়ে কম হয়, তাহলে ভাব তুই স্পর্শ করছিস, তোর উষ্ণতা বেশি, বস্তুটার উষ্ণতা কম। এক্ষুনি আমরা কি দেখলাম, তাপ সবসময় উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে প্রবাহিত হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, তোর উষ্ণতা বেশি, বস্তুর উষ্ণতা কম, তাহলে তাপ তোর দেহ থেকে ওই বস্তুর দিকে প্রবাহিত হবে। তখন ওই বস্তুকে স্পর্শ করলে তাপ আমাদের দেহ থেকে ওই বস্তুতে প্রবাহিত হয়। তখন বস্তুকে, তখন ওই বস্তুকে আমাদের ঠান্ডা লাগে, বা ঠান্ডা মনে হয়। তাহলে আমাদের ঠান্ডা মনে হওয়ার যেটা অনুভূতি, তার ব্যাকগ্রাউন্ডে কি আছে? তার ব্যাকগ্রাউন্ডে আছে এটাই যে আমাদের দেহ থেকে যখন তাপ অন্য কোনো দিকে প্রবাহিত হয়, তখন আমাদের ঠান্ডা বোধ হয়। এটা শুধু বস্তুর ক্ষেত্রে না, আবহাওয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যখন বাইরের আবহাওয়ার বা বাইরের উষ্ণতা আমাদের দেহের উষ্ণতার থেকে কম হয়, একই রকম ভাবে কি হবে, আমাদের দেহের উষ্ণতা বেশি, বাইরের উষ্ণতা কম, তাহলে আমাদের দেহ থেকে তাপ সবসময় ওই বাইরের দিকে প্রবাহিত হবে, তখন কিন্তু আমাদের ঠান্ডা বোধ হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে যখন আমাদের দেহের উষ্ণতা, মানে উল্টোটা ঘটবে যখন, ঠিক আছে, উল্টোটা ঘটার ক্ষেত্রে দেখি। তাহলে যখন উল্টোটা ঘটবে, যখন কোনো বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা আমাদের দেহের উষ্ণতার চেয়ে বেশি, তাহলে এবার বস্তুর উষ্ণতা বেশি,
আমাদের দেহের উষ্ণতা কম, তাপ সবসময় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়। তাহলে কি হবে এবার? বস্তু থেকে আমাদের দেহে তাপ আসবে, তখন ওই বস্তুকে স্পর্শ করলে তাপ আমাদের দেহ থেকে ওই বস্তুতে, সরি উল্টো বললাম, ওই বস্তু থেকে আমাদের দেহে, কারণ ওই বস্তুর উষ্ণতা বেশি, ওই বস্তু থেকে আমাদের দেহে প্রবাহিত হয়। তখন ওই বস্তুকে আমাদের গরম মনে হয়। তাহলে গরম লাগার অনুভূতির কারণ কি? তাপ আমাদের দেহে আসছে, আমাদের দেহের উষ্ণতা কম ছিল, কোনো বস্তুর উষ্ণতা বেশি ছিল, ওই বস্তু থেকে তাপ আমাদের দেহে আসছে, সেইটা হচ্ছে আমাদের গরম লাগার অনুভূতির পিছনের কারণ। আর ঠান্ডা লাগার অনুভূতির পিছনের কারণ কি? কোনো বস্তুর উষ্ণতা কম, আমাদের উষ্ণতা বেশি, স্পর্শ করলে আমাদের দেহ থেকে তাপ ওই বস্তুতে যাচ্ছে, আমাদের দেহ থেকে তাপ বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের ঠান্ডা লাগবে। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ, গেছে। হুম। হ্যাঁ। আচ্ছা, অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে একই উষ্ণতায় থাকা, আহ যদি এরকম করে বলি যে আমাদের দেহের থেকে কম উষ্ণতায় থাকা একটি ধাতুর পাত এবং একটি কাঠের টুকরো, আচ্ছা এরা দুজন একই উষ্ণতায় আছে, যারা দুটি একই উষ্ণতায় আছে, তার মধ্যে ধাতুর পাতটিকে বেশি ঠান্ডা কেন মনে হয়? তাহলে আমাদের দেহের উষ্ণতা থেকে কম উষ্ণতায় আছে একটা ধাতুর পাত, একটা কাঠের টুকরো, দুটোকে স্পর্শ করছি, ধাতুটা বেশি ঠান্ডা লাগছে, কাঠটা অতটা ঠান্ডা লাগছে না। কেন লাগছে না বল দেখি? প্রশ্নটা বোঝা গেছে কি? আরে কি, কোনো উত্তর দিচ্ছিস না কেউই, কি যে করছে না। আছিস তোরা কেউ? হ্যাঁ, আছি। তো উত্তর দিচ্ছিস না কেন যখন জিজ্ঞেস করছিস, শুনতে পাচ্ছিস কিনা? হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পেরেছি, কিন্তু উত্তরটা ভাবছি। সেটা তো অন্তত বলছি প্রশ্নটা বুঝতে পেরেছি। ওই দুটো আবার নেই, জানি না কি করছে। আজকে বাদ দে, ছাড়। আজকে এখানে থামাচ্ছি আমি, আচ্ছা, এরকম করে পড়া। ওই তো এসে গেছে ওরা। এসে কি কি হবে, এই তো চলছে। ও। হ্যাঁ বলছে আজকে বাদ দে, পরের দিন ইন্টারনেট কানেকশন ঠিকঠাক করে, যাই না কি করবি, কিন্তু ঠিকঠাক করে তারপর বসবি, এরকম করে হচ্ছে না। বেরিয়ে গেছিলাম কি করে জানি না, ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছিল। সেটাই তো বুঝতে পারছি, ইন্টারনেটের জন্য সমস্যা হচ্ছে প্রথম থেকেই, তো তাই বলছি।
যে আজকে বাদ দে, পরের দিন ঠিক করে পড়ে আসবি তোর। ইয়া ছুটি। হাত চুপ কর। যদি সম্ভব হয় সোম মঙ্গল, সোম মঙ্গলবারের মধ্যে যদি পড়তে চাস কখনো দিন, ইন্টারনেট কানেকশন ঠিক করে, তাহলে এই ক্লাসটা সেই দিন করানো যাবে। এবার তোরা ঠিক করে দেখবি কোন দিন তোদের সুবিধা হবে। রোববার আমার হবে না, তাহলে সোম মঙ্গলবারের আমার মধ্যে আমার দেখবি। দুদিনই হবে। রবি সোম হবে না। তোদেরকে সোমবারটা যখন আমারও জিজ্ঞাসা হওয়ার করি চান্স যে নেই। কোন দিন হবে, তখন তোরা সবসময় এটা উত্তর দিস কোন দিন হবে না। কোন দিন হবে না দিন আমি কি করবো বলতো একটুখানি? হয় উত্তর হবে কোনো দিনই হবে না, এটা উত্তর হবে, তাহলে ইনফরমেশনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে তিনটে অপশন দিলে এটা এটা খাবো না। আরে কোনটা খাবি সেটা জিজ্ঞেস করছি তো, কোনটা খাবি না যেমন কি বললে কি হবে? অদ্ভুত একটা মানে, এই সব কটা একই প্রজাতির আমি দেখেছি এটা। যাকে আমি ঠিক আছে, তো গ্রুপে বলে দিবি যে ঠিক আছে। কবে যদি পড়তে চাস কবে পড়বি। আর মানে দয়া করে ইন্টারনেট কানেকশনটা একটু বেটার করে বলবি, এরকম করে। একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, একটা আগ্রহ নিয়ে শুরু করছি, একটা জিনিস যদি পড়াবো ঠিক করে রাখছি। আর এরকম বারবার করে ইয়ে হলে তো পড়ানোর মুডটাও চলে যায় না। ফলে একটা কিছু বন্দোবস্ত করে রাখবি, কিছু একটা জায়গা খুঁজে রাখবি যেখানে ইন্টারনেট কানেকশন ভালো, পার্টিকুলার কিছু একটা ব্যবস্থা করবি। এরকম করে মুশকিল পড়ানো। ওয়াইফাই কিনে একদিন যা।